আসসালামু আলাইকুম। আজ ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে নিয়ে বিপদে পড়েছে ভারত, সতর্ক করল সাংবাদিককে। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি মির্জা ফখরুলের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হাইকোর্টে আবেদন। এবার বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে ঠিক ১৫ দিন আগে। সেদিন সন্ধ্যায় ওই বিমান ঘাঁটিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তার পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টে জানান ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে এদেশে আসার অনুমোদন চেয়েছিলেন এবং তা মঞ্জুর হওয়ার পরই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন। সেই থেকে শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতেই রয়েছেন এবং যতদূর জানা যাচ্ছে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউসে দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছে। তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে কখনোই প্রকাশ করা হয়নি। শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারেও এখনো পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছেন। অর্থাৎ তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দ উচ্চারণ করেনি। এই কারণেই প্রশ্ন উঠেছে ভারতে এই মুহূর্তে তার অবস্থানের ইমিগ্রেশনের বৈধতাটা ঠিক কি এবং সেই স্ট্যাটাস কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে। দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এই প্রশ্নের যে জবাব পাওয়া গেছে তা এরকম। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট ছিল তা এখনো বৈধ এবং সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত ১.৫ মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারেন। ফলে যদি না এর মধ্যে সেই পাসপোর্ট রিভোকড বা প্রত্যাহৃত হয় তাহলে এই সময়সীমার মধ্যে অন্তত ভারতে তার বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। ভারতের এক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ারও প্রয়োজন নেই। ভারতীয় কর্মকর্তারা বলছেন শেখ রেহানার ক্ষেত্রে অবশ্য এই জটিলতাটুকুও নেই, কারণ তিনি ব্রিটেন বা যুক্তরাজ্যের পাসপোর্টধারী। ফলে সাধারণ ভিসা অন অ্যারাইভালেই তিনি কার্যত যতদিন খুশি ভারতে থাকতে পারেন। শেখ হাসিনার ভারতে বর্তমানের অবস্থানের ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়টিকেই এই প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে। গত ১৬ আগস্ট বিকেলে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ঠিক এই বিষয়টি নিয়েই মুখপাত্র রণধীর জয়সওয়ালকে নির্দিষ্ট প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। সেদিন তার কাছে জানতে চাওয়া হয় প্রায় ২ সপ্তাহ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবতরণ করেছেন, আপনি কি আমাদের বলতে পারেন তার এই অবস্থানের স্ট্যাটাসটা কি? অর্থাৎ তিনি কি নিয়মিত ভিসায় এদেশে আছেন নাকি তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন নাকি তাকে কোনো ধরনের গৃহবন্দী বা অন্তরীণ অবস্থায় রাখা হয়েছে। প্রশ্নটা এই কারণেই করা যে আমরা নানা ধরনের পরস্পর বিরোধী সংকেত পাচ্ছি। তার কন্যা টুইট করেছেন যে তিনি মার সঙ্গে দেখা করতে পারেননি। আবার এর পাশাপাশি আমেরিকায় অবস্থানরত তার ছেলের মাধ্যমে শেখ হাসিনা বিবৃতিও জারি করেছেন। ফলে শেখ হাসিনার ভারতে অবস্থানের প্রকৃত স্ট্যাটাস নিয়ে যে বিভ্রান্তি তৈরির অবকাশ হচ্ছে তার বদলে ভালো হয় যদি পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানায় ঠিক কোন শর্তের অধীনে তিনি এদেশে রয়েছেন। যে সাংবাদিক এই প্রশ্নটি করেছিলেন তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছিলেন। মুখপাত্র কিন্তু তার জবাব দেওয়ার সময় প্রথমেই স্পষ্ট করে দেন তিনি সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছেন। রণধীর জয়সওয়াল তখন বলেন, আমরা গত সপ্তাহেও এই বিষয়টি ব্যাখ্যা করেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রীর ভারতে আসার বিষয়টি অনুমোদন করা হয়েছিল খুব স্বল্প সময়ের নোটিসে। এই পরিস্থিতি এখনও ক্রমাগত পাল্টাচ্ছে। এই মুহূর্তে অন্তত তার পরিকল্পনা নিয়ে আমাদের নতুন করে কিছু জানানোর নেই। সুতরাং এরপরও মূল প্রশ্নটা থেকেই যাচ্ছে, তাহলে শেখ হাসিনা ভারতে এই মুহূর্তে ঠিক কিসের ভিত্তিতে আছেন? দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা আভাস দিয়েছেন ভারতে শেখ হাসিনার এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হলো ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট। দুই দেশের শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী সরকারের মধ্যে ঢাকাতে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল ২০১৮ সালের ১৫ জুলাই। ভারতের পক্ষ থেকে ওই সমঝোতাপত্রে সই করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন বিশেষ সচিব ব্রজরাজ শর্মা। আর বাংলাদেশের পক্ষে স্বাক্ষরকারী ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা পরিষেবা বিভাগের তখনকার সচিব ফরিদউদ্দিন আহমেদ চৌধুরী। প্রাথমিকভাবে ৫ বছর মেয়াদী এই সমঝোতাটি তারপর নিয়মিত ব্যবধানে নবায়ন করার কথা, যা এবছরের গোড়ার দিকে করাও হয়েছে। ওই সমঝোতাপত্রের ১
এ ধারাতেই পরিষ্কার উল্লেখ করা আছে উভয় দেশের ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ৪৫ দিনের মেয়াদে ভিসা ছাড়াই বসবাসের জন্য থাকতে দিতে দুই দেশ পারস্পরিকভাবে রাজি হয়েছে। অর্থাৎ কিনা এই সমঝোতা অনুযায়ী বাংলাদেশ ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্টধারীরা ভারতের ভিসা ছাড়াই ৪৫ দিন থাকতে পারবেন। আবার অন্যদিকে ভারতের ওই বিশেষ ধরনের পাসপোর্টধারীরা বাংলাদেশেও ঠিক একই সুবিধা পাবেন। রাষ্ট্র বা সরকারের যে পদাধিকারীদের কূটনৈতিক বা সরকারি কোনো প্রয়োজনে বিদেশে সফর করতে হয় তাদেরই এই ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল বা সার্ভিস পাসপোর্ট ইস্যু করা হয়ে থাকে। বিবিসি যেটা জানতে পেরেছে, প্রধানমন্ত্রীত্বে ইস্তফা দিয়ে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন তার ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট কিন্তু সম্পূর্ণ বৈধ ছিল। যে কোনো কারণেই হোক তা কিন্তু বাতিল করা হয়নি। বাংলাদেশের সদ্য দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকারও যে তা বাতিল করেছে বলে এখনো পর্যন্ত কোনো খবর নেই। ফলে যতদিন সেই পাসপোর্ট বহাল থাকছে তার ভিত্তিতেই দুদেশের মধ্যে সমঝোতা অনুযায়ী তিনি টেকনিক্যালি কোনো ধরনের ভিসা ছাড়াই ৪৫ দিন ভারতে অবস্থান করতে পারবেন, যার মধ্যে মাত্র ১৫ দিন অতিক্রান্ত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দেশটির প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি ভারত কমিটমেন্ট রাখেনি মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আইনানুগভাবে এখন শেখ হাসিনাকে ফেরত দিয়ে আইনের হাতে সোপর্দ করুন, প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। সদ্য দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং ডাক্তার AZM জাহিদ হোসেনকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে জিয়ার সমাধিতে যান মির্জা ফখরুল সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, ভারত আশ্রয় দিয়েছে। এখন ভারতে বসে এই বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত শুরু হয়েছে। তবে দেশের মানুষ শেখ হাসিনার অপরাধ খাটো করে দেখে না। গত ১৫ বছরে গণতন্ত্র ধ্বংস করেছে, মানবাধিকার আইনের শাসন ভুলুণ্ঠিত করেছে, ১৮ লাখ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়েছে, $100 মিলিয়ন পাচার করেছে। গণতন্ত্রের প্রতি ভারত তার কমিটমেন্ট রক্ষা করেনি। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রধান কাজ নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তবে জঞ্জাল দূর করতে কিছু সময় দেয়া দরকার। সব সংস্কার করে এরপর নির্বাচনের আয়োজন করবেন আশা করছি। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার 11 দিনে যে কাজ করেছে তা প্রশংসার যোগ্য। অবশ্যই স্থির হয়ে আরও কাজ করবেন। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানি বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এদিন ধার্য করেন। রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই আদালতে শুনানি করেন। এর আগে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে গত 19 আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। রিটে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়েছে। একই সাথে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়েছে। সেই সাথে বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের ওপর পুলিশের নির্বিচারে গুলির একটি ভিডিও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেখাচ্ছিলেন এক পুলিশ কর্মকর্তা। ভিডিও দেখিয়ে ওই পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান কামালকে বলছিলেন, গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করি মরে একটা, আহত হয় একটাই সরে যায় স্যার, বাকিটি যায় না। এটাই হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। ভিডিওতে পুলিশ সদস্যের নেমপ্লেটে নাম দেখা গেছে ইকবাল, তার নাম মোহাম্মদ ইকবাল। তিনি ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার ডিসি ছিলেন। তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নরসিংদীতে নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে। এক সূত্রে জানা গেছে তিনি এখন ডিএমপির ডিবি হেফাজতে রয়েছেন। আন্দোলনের সময় মোহাম্মদ ইকবাল ওয়ারি বিভাগের দায়িত্বে ছিলেন।
যাত্রাবাড়ি ও শনির আখড়া এলাকার তার আওতাধীন ছিল। আন্দোলনের সময় এই দুটি জায়গায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। আন্দোলনের মোট নিহতদের সংখ্যা বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকার আন্দোলনে সবচেয়ে বেশি সংখ্যক পুলিশ ও জনতা হতাহত হয়েছেন যাত্রাবাড়ি ও শনির আখড়া এলাকা। দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে মাদার অব ডেমোক্রেসি নামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা MK জামান। এরই মধ্যে পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করা হয়েছে। সিনেমাটির প্রযোজনা করছে আকদ এন্টারটেইনমেন্ট PLC। এ বিষয়ে পরিচালক জামান জানান, চলচ্চিত্রটি নির্মাণের জন্য জিয়া পরিবারের অনুমতিও নিয়েছেন তিনি। পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে, এখন চলছে প্রি প্রোডাকশনের কাজ। সেপ্টেম্বরের শেষে শুটিং শুরু হবে। এই নির্মাতা আরও বলেন, অনেকদিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম, নানা তথ্য সংগ্রহ করেছি, খালেদা জিয়ার জীবন বৃত্তান্ত বিস্তারিত জেনেছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এই চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে। কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই খোলাসা করতে চাননি এ পরিচালক। আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়ে তিনি বলেন, নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে তাকে নিয়ে করব না, তবে শুটিংয়ের আগে ছবির কাস্টিং জানানো হবে। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সহ 15 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী। ঢাকার মুখ্য মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালতে মঙ্গলবার মামলার আবেদন করেন আইনজীবী হান্নান ভূঁইয়া। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে কোতোয়ালি থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন। আইনজীবী হান্নান ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। হান্নান ভূঁইয়া বলেন, মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, লালবাগ জোনের সাবেক ডিসি জাফর হোসেন, কোতোয়ালি থানার সাবেক এসি শাহিনুর রহমান, বর্তমান ডিসি প্রসিকিউশন আনিসুর রহমান, সাবেক এডিসি মুহিত কবির সেরনিয়াবাদ, সাবেক এডিসি লালবাগ জোন শহীদুল ইসলাম সহ অনেককে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের 12 সেপ্টেম্বর ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট অব ঢাকা বার অ্যাসোসিয়েশন ইউনিট এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। ঢাকা জেলা জজ আদালত সংলগ্ন প্রধান সড়কের সামনে গেলে পুলিশ তাদের মিছিলে বাধা দেয় এবং তাদের নির্দয়ভাবে মারধর করা হয়। এতে কয়েকজন আইনজীবী আহত হন। অভিযোগকারীও ওই হামলায় আহত হয়েছেন বলে জানান। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা অনেক সময় বলে থাকি যে আমি কেন এটা করলাম। আপনি যদি কোনো ভুল করে থাকেন, ভুল করে ফেলেন, তাহলে এই ভুল করার পর হাহুতাশ করে কোনো লাভ নেই, বরং ভুল থেকে শিক্ষা নিন। এই ভুল যেন আর না হয় সেই প্রচেষ্টা করে সামনের দিকে এগিয়ে যান। কারণ আপনি যদি বারবার ভুলের চিন্তাটা পুনরাবৃত্তি করেন, তাহলে নতুন কাজে উদ্যম পাবেন না, এগিয়ে যেতে পারবেন না। সেই জন্যে ভুল হয়ে গেলে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন কাজে নতুন দীক্ষায় দীক্ষিত হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলেই জীবন এগিয়ে যাবে। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানালেন, যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন নেতানিয়াহু। হামাসকেও তা মেনে নেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। তেল আবিবে অবস্থানকালে ব্লিংকেন জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে তার খুবই কার্যকর বৈঠক হয়েছে। সেখানে নেতানিয়াহু তাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা তিনি মেনে নিচ্ছেন, এখন হামাস তা মেনে নিক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধবিরতির মাধ্যমে বন্দীদের ঘরে ফেরানোর ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার এমন ভালো সুযোগ সম্ভবত আর পাওয়া যাবে না। এখন গাজায় স্বস্তি ফেরানোর বিষয়টি নির্ভর করছে হামাসের ওপর। ইসরায়েল থেকে ব্লিংকেন কাতারে যাবেন। কাতার ও ইসরায়েল হামাসের মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কাতারের সঙ্গে তিনি যুদ্ধবিরতি ও তার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। মধ্যস্থতাকারীদের একাংশ মনে করছেন, যুদ্ধবিরতি চুক্তি এবার হয়ে যাবে, তবে ইসরায়েল ইরানের মধ্যে উত্তেজনার ফলে এই সংঘাত আরও বাড়ার শঙ্কা রয়েছে। জানা গেছে, এই সপ্তাহের শেষ দিকে মিশরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, তার সঙ্গে ব্লিংকেনের বৈঠক সফল হয়েছে। এই সময় কেউ যেন এমন কোনো কাজ না করে যাতে প্রস্তাবটি বানচাল হয়ে যায়। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।